আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপির স্থায়ী কমিটি। তফসিলের পর প্রয়োজন হলে বিশেষ অধিবেশন। বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক বললেন মার্কিন দূত। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার আহ্বান প্রধানমন্ত্রীর। র্যাবের গোপন বন্দিশালা হাসিনার স্বৈরাচারী রূপের প্রমাণ বললেন চিফ প্রসিকিউটর। আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনালের ৩ বিচারক। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ভাঙনের সুর। সরে যাচ্ছে দুটি দল, জোটবদ্ধ হচ্ছে কওমি ঘরানার দলগুলো। এবং ১২ দিনেও গ্যাস সংকটের সমাধান না হয় দিশেহারা মানুষ। কারখানার অচলাবস্থায় ঝুঁকিতে পোশাক খাত। দর্শক শুনছিলেন মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানকে দিয়েছে স্থায়ী কমিটি। শনিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ২ ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক বলেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। সে সময় বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শনিবার সকাল ৯:৩০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন সার্জিও গোর। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, বাংলাদেশে কৃষি, শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। আইটি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা উদ্যোগ নেব। বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পরে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির ৪৫ জন ব্যবসায়ী। বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারগুলো বুঝতে ৩ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও গোর। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশের প্রথম সারির ব্যবসায়ীদের একাংশ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশদ আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে প্রাইভেট সেক্টরের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকার কথা জানান মাহদি আমিন। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে পোর্টগুলোতে সপ্তাহ জুড়ে 24 ঘন্টা সেবার বিষয়ে আলোচনা হয়েছে, যা শীঘ্রই চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। শিল্প প্রতিষ্ঠানের যারা কর্ণধার রয়েছেন ওনাদের একাংশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন এবং সেখানে কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরো এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ 3 বিচারক। সঙ্গে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশনের সদস্যরা, আসামি পক্ষের আইনজীবী এবং গুম নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও ছিলেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, বন্দিশালার ভয়াবহতাই প্রমাণ করে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী রূপ। এখানেই বন্দী করা হয়েছিল ব্যারিস্টার আরমান, বিএনপি নেতা সুমন সহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জিএ মাহমুদের রিপোর্ট। এটা হচ্ছে একটা সেল ছিল, উনি হ্যান্ডকাপ দিয়ে খোলাতে দাগ দিত। এসব চিত্র ও বর্ণনা আয়নাঘর খ্যাত র্যাবের গোপন বন্দিশালার, যার কোডনেম হাসপাতাল আর অফিসিয়াল নাম টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেল। ব্যবহার হতো আওয়ামী বিরোধীদের দমনে, গুম, নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে। সকালে রাজধানীর উত্তরায় র্যাব 1 এর কার্যালয়ের ভেতরের এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী এবং গুম, খুন, নির্যাতনে ভুক্তভোগীদের স্বজন সহ মানবাধিকার কর্মীরা। উনি তো চোখ বাঁধা ছিল, ওনাকে যখন সিঁড়িতে নামাতো যে করে ধাপ ছিল সে ধাপটাও উনি মিলে যায় এবং ওনাকে নিয়ে বাম সাইডে রাখতো, এটাও মিলে যায়। পুরো স্থাপনাটা কিন্তু এলোমেলো, ভাঙচুর, দেওয়াল তুলে দেওয়া, আলামত নষ্ট করার একদম সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। পরিদর্শন শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। বলেন, আয়নাঘর কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তব। এর মাধ্যমেই হাসিনা সরকার ফ্যাসিবাদ কায়েম করে। ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। জনাব সালাউদ্দিন আহমেদ, তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গুম, খুনের মামলা সহ ট্রাইব্যুনালের বিচার কাজ আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে বলেও এ সময় দাবি করেন তিনি। তো এইটি যে কোনো রূপকথার গল্প নয়, এইটি যে চরম বাস্তবতা ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। তবে এ বন্দিশালাকে আয়নাঘর বলতে নারাজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। বলেন, এ নাম পরবর্তীতে তৈরি করা হয়েছে। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। TFI আবারও বলছি যে কনসেপ্ট ইজ নট এ প্লেস এবং র্যাব ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্যাট। আগামী সপ্তাহে DGFI এর গোপন বন্দিশালাও পরিদর্শন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিচারকদের ঘটনাস্থল পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীরাও বলছেন তারাও প্রকৃত চিত্র আদালতের কাছে উপস্থাপন করতে পারবেন। আর এই পরিদর্শনের মাধ্যমে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা জাতির সামনে উন্মোচিত হলো। জিএম মাহমুদ, র্যাব 1, উত্তরা, ঢাকা। গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে একটি মহল গণতন্ত্রের চর্চা না করে রাজপথে নানা চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় কথা বলেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্রের ধারাকে রুখে দিতে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে ফটো জার্নালিস্ট এর ভূমিকার কথা তুলে ধরেন তিনি। পরে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফটো জার্নালিস্টদের তোলা ছবি প্রদর্শন করা হয়। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে
নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। যেখানে জোটের দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি, সেখানে ক্ষমতার বাইরে থাকা জামায়াতের জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন জোটে দেখা দিয়েছে ভাঙন। ঐক্যের কর্মসূচি থেকে দুটি দলের সরে দাঁড়ানোর ঘোষণা আর কওমি ঘরানার নতুন ইসলামী রাজনৈতিক জোট গঠনের গুঞ্জনে ভাঙনের সুর 11 দলীয় জোটে। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জোটের পথ চলার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন শরিক দল ও বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যে যখন ভাঙনের সুর, তখন নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত ক্ষমতাসীনরা। ইতোমধ্যে জামায়াত জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্যদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি দলকে নিয়ে নতুন জোট গঠনের তৎপরতাও বাড়িয়েছে রাজনৈতিক কৌতূহল। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারে প্রতিনিধিত্ব না পাওয়া এবং দীর্ঘ সময় জোটের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় বেশিরভাগ শরিক দলের মধ্যে তৈরি হয় অসন্তোষ। তবে সেই দূরত্ব কমানোর বার্তা আসে গত 20 জুলাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনের দিনে সরকারকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের বিকল্প দেখছে না বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের এই নেতা। পরিস্থিতিটা সামনে আরো জটিল হবে, আরো অনেকে সরকারকে ব্যর্থ করতে চান, এরকম ইঙ্গিত আমরা দেশের ভেতরে দেশের বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি। ফলে একলা চলাটা খুবই বিপজ্জনক একটা পথ আর কি। 20 জুলাইয়ের এই শুভেচ্ছা বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার যে উষ্ণতা এবং তিনি যে দায়িত্ব নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে মনে হলো যে সরকার যুগপথের শরীর রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনের যে চ্যালেঞ্জগুলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, তারা ঐক্যবদ্ধভাবেই তারা আসলে এটাকে চলতে চান। পর্যায়ক্রমে রাজনৈতিক ও প্রশাসনে অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের শরিক দলগুলোর সঙ্গে সামনের দিনগুলোতেও একসঙ্গে পথ চলা আরও সুদৃঢ় হবে বলছে বিএনপি। একটা সম্মিলিত জোটের মাধ্যমে, সম্মিলিত ইচ্ছার মাধ্যমে বিএনপির নেতৃত্বে একটি জোট ক্ষমতায় এসছে। তো আরও সময় আছে সামনে, নিঃসন্দেহে সরকারে কোথায় কাকে কোন পর্যায়ে দেওয়া যায়, এটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার। হ্যাঁ, কোন মানুষটা কোন পদের জন্য উপযুক্ত, কাকে কোন জায়গায় দিলে পরে তার স্ট্যাটাসের সাথে মিলবে, মর্যাদার সাথে মিলবে, এভাবে চিন্তা করেই সেটা দেওয়া হবে বা দিয়ে যাচ্ছে সরকার। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যখন ভাঙনের সুর, তখন জোটের শরিক দলগুলোর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক রাজনৈতিক মাঠে বিএনপি নেতৃত্বাধীন জোটকে আরও শক্তিশালী করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সংখ্যালঘু কার্ড ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার অনেক বছর ফায়দা নিয়েছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিজেদের সংখ্যালঘু অসাম্প্রদায়িক দল বলে থাকলেও তাদের আমলেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সংখ্যালঘুরা। তাই ভবিষ্যতে আর কেউ যাতে এই ফায়দা লুটতে না পারে, সেজন্য সংখ্যালঘুদেরই সতর্ক থাকতে হবে বলে জানান নাহিদ ইসলাম। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের যে প্রোপাগান্ডা, আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না, অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়, এই ন্যারেটিভকেও ভাঙতে চায়। তাহলেও আমাদেরকে বারবার করে সংখ্যালঘু সম্প্রদায়ে যারা রয়েছেন তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয়, সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব।
টানা 12 দিন ধরে রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প কারখানা সহ গ্যাসের উপর নির্ভরশীল পেশাজীবীদের উপর। আর রান্নার বিকল্প ব্যবস্থা করতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা। কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় সারা দেশে তীব্র হয়েছে এলএনজি সংকট। ফলে অচল অবস্থা তৈরি হয়েছে শিল্প কারখানাগুলোতে। সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ না থাকায় চালু রাখা যাচ্ছে না ভারী যন্ত্রগুলো। তাই উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে, তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি, কারণ আমাদের বায়াররা যে অর্ডার দিয়েছে এই অর্ডার তো আসলে টাইম লিমিট করতে পারতেছি না। এদিকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের, তাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অনেক সময় পেশেন্ট সাপ্লাই দিতে হয়, ওষুধ নিয়ে যাইতে হয়, কিন্তু আমরা ঠিকমতো মার্কেটে পৌঁছাতে পারছি না গ্যাসের কারণে। এই সংকট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গ্যাস নির্ভর পেশার মানুষদের। আমাদের তো মেশিন অটো বন্ধ হয়ে যায় গাইডলাইনে গ্যাস না থাকলে। যেখানে মিটারের ক্যাপাসিটি থাকে 15, সেখানে থাকে 2-1। এই সংকট ধৈর্যচ্যুতি ঘটিয়েছে আবাসিক গ্রাহকদেরও। বিল দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, এটা সরকারের কাছ থেকে আমরা প্রতারণা পাচ্ছি। আমরা এই প্রতারণা থেকে মুক্ত চাই। বিকল্প হিসেবে বাসাবাড়িতে ঝুঁকি নিয়ে মাটির চুলা ব্যবহার করছেন অনেকেই। এই লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছি, তাই কি করবো, লাকড়ি কাটতেছি। অনেক পরিবার বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সিলেট থেকে জাফলং পর্যন্ত প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা আগামী 1 মাসের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, খসড়া সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন চূড়ান্ত সমীক্ষার কাজ চলছে। শনিবার গোয়াইনঘাট উপজেলায় সিলেট জাফলং রেলপথ প্রকল্প নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। আসার পথে অনেক স্টেশনে আমরা থামছি। রেল স্টেশনে আমাদের যাত্রীগণের সেবার মান কীভাবে বাড়ানো যায়, আমরা তড়িৎ কতগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাআল্লাহ এটা আগামী 1 মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় সৃষ্ট আতঙ্কের অবসান হয়েছে। তবে সেটি কোনো বোমা নয়, বরং একটি সাধারণ জর্দার কৌটা ও পান ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল হক। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ বস্তুটিও কোনো বিস্ফোরক নয়, সেটি ছিল একটি ময়লার বস্তা। এ সময় তিনি সবাইকে গুজব বা আতঙ্কে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক কিছু দেখা গেলে দ্রুত জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। ফলে জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকির অস্তিত্ব পাওয়া যায়নি। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার সহ 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কাজীপাড়া বৌবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাছ বিক্রি করে নওগাঁ থেকে পিকআপে করে বাড়ি ফেরার সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে চালক, হেলপার ও 2 মাছ ব্যবসায়ী নিহত হন। এদিকে যশোরে মোটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আক্কাস খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যশোর সদর উপজেলা কোদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারে প্যারাসেলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেলিং পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক 9 সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারাসেলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, অতীতেও একই প্রতিষ্ঠানে প্যারাসেলিং দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। রাজধানীর মগবাজারে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরের বিভিন্ন মাদ্রাসা ও হিফজ প্রতিষ্ঠান থেকে আগত হাফেজে কোরআনরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, হাফেজ ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত থেকে পবিত্র কোরআনের খেদমত, হিফজ শিক্ষার গুরুত্ব এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা, তেলাওয়াত ও হিফজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ সৃষ্টি করতেই তাদের এ উদ্যোগ। ভুটানের রাজধানী থিম্পুতে আজ 15তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের লড়াই হবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাফের সদস্য দেশ 7টি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে নেপালকে রাখা হয়নি। সাফ অবশ্য জানিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারলে তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে। তখন আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর। দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজের কর্তৃত্ব ও প্রভাব ধরে রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফেতে নিজের 16 বছরের অধ্যায়ের ইতি টানেন সাবেক এই তারকা ফুটবলার। তবে বাফুফেতে না থাকলেও 2009 সাল থেকে টানা 17 বছর সাফের শীর্ষ পদটি ধরে রাখলেন তিনি। এবার অবশ্য বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশের সমর্থন পাননি তিনি। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজ প্রার্থিতা নিশ্চিত করার পর আজ থিম্পুতে হওয়া কংগ্রেসে আবারও সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। মূলত সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমা 70 বছর ও সর্বোচ্চ 2 মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরই কাজী সালাউদ্দিন নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। নবম জাতীয় খোখোতে ডাবল চ্যাম্পিয়নশিপের মুকুট পড়ল বাংলাদেশ আনসার। শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত পুরুষ ও নারী 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। পুরুষ বিভাগের ফাইনালে 27 থেকে 18 পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জয় করে। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে নীলফামারীকে হারায় 6-5 পয়েন্টে। খেলা শেষে খোখো ফেডারেশনের সভাপতি এইচ.এম. জিয়াউল হক এবং সহসভাপতি এস.এম. সারওয়ার আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারে জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের 34টি জেলা দল ও 2টি সার্ভিসেস দল অংশ নেয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।